প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে এখন টিভির নিয়মিত আয়োজন হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশ আয়োজিত আরোগ্য নিকেতন লিভারের যত্নে। এভারেস্ট ফার্মার সৌজন্যে এই অনুষ্ঠানে আমরা কথা বলি লিভারের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, চেষ্টা করি সমাধান দিতে। দর্শক, 28শে জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। 2025-এও পালিত হতে যাচ্ছে এই বিশ্ব হেপাটাইটিস দিবস। আজকে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এবং কথা বলতে আমাদের আজকের বিষয় তাই আমরা রেখেছি বিশ্ব হেপাটাইটিস দিবস 2025 প্রতিরোধে করণীয়। এবং কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, বিভাগীয় প্রধান লিভার ও পরিপাকতন্ত্র বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এলিন, সহযোগী অধ্যাপক লিভার বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, আমরা হেপাটাইটিস নিয়ে অনেক ধরনের কথা শুনি সবসময়, এবং যেহেতু 28শে জুলাই পালিত হতে যাচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস, প্রথমে একটু জানতে চাই এই বছর এই দিবস নিয়ে প্রতিপাদ্য এবং পিছনের গল্পটি। এই বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য এবার কি এবং এটা কিভাবে এলো সে প্রসঙ্গে আমি একটু সংক্ষিপ্তভাবে বলতে যাচ্ছি। তো হেপাটাইটিস রোগটাকে বাংলায় বলে লিভারের প্রদাহ। তো এটা যে পরিণতি লিভার যে অঙ্গ সেটাকে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার বা লিভার ফেলিওরের কারণ হিসাবে এই হেপাটাইটিস একটা কারণ হতে পারে। তো এটার ভয়াবহতা এবং এটার যেহেতু এখন কার্যকরী টিকা এবং ঔষধ বিদ্যমান, সে লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে একটা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তো একটা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার আগে কিন্তু এটার পিছনে অনেকগুলো কাহিনী ছিল। যেরকম ইউরোপের একজন নাগরিক যিনি হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত হন 1995 সালে, পরবর্তী 3 বছরের মধ্যে ওনার লিভার সিরোসিস শুরু হয়ে যায় লক্ষণ। কিন্তু আপনি জানেন যে ইউরোপের দেশগুলোতে স্বাস্থ্য বিমা মাধ্যমে তাদের জনগণ সেবা পেয়ে থাকে। তো স্বাস্থ্য বিমা পেতে গেলে একটা রোগের গাইডলাইন থাকতে হয়, ট্রিটমেন্ট গাইডলাইন। তো তখন যেহেতু এটা শুরুর দিকে ছিল, হেপাটাইটিস সি এর আবিষ্কার হয়েছিল 1989 সালে, তার কয়েক বছরের মধ্যেই কিন্তু এই ঘটনাটা। তো গাইডলাইন না থাকাতে উনি একজন সচেতন নাগরিক হিসাবে, রোগী এবং নাগরিক, উনি ওনার মতো কতগুলো হেপাটাইটিস সি রোগীকে একসাথে করে হেপাটাইটিস সি ট্রাস্ট গঠন করলেন 2004 সালে। আচ্ছা। এবং উনি ওই বছর থেকে এটাকে একটা দিবস হিসাবে ওনাদের ট্রাস্ট থেকে পালন করতে শুরু করলেন। বাংলাদেশে আমরা আমাদের প্রয়াত অধ্যাপক মবিন খান স্যারের নেতৃত্বে সেই 2004 সাল থেকে আমরা কিন্তু ওদের সাথে আমরা এই দিবসটা পালন করে আসছি। পরবর্তীতে বিভিন্ন গ্রুপ মিলে ইউরোপেই এটাকে 2008 সালে ওনারা ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স একটা গঠন করেন এবং ওনাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং এর মধ্যেই এশিয়া এবং আমেরিকা বা অন্যান্য অঞ্চলেও এটা নিয়ে কাজ শুরু হয়। 2010 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 63তম সম্মেলনে এই ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের কার্যক্রমকে স্বীকৃতি দিয়ে ওনারা বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেন। আচ্ছা। 2010 সালে। এবং 28শে জুলাই কেন? 28শে জুলাই হচ্ছে যে হেপাটাইটিস বি এর যিনি আবিষ্কারক এবং হেপাটাইটিস বি এর যে টিকার আবিষ্কারক একই ব্যক্তি, উনি প্রফেসর ডক্টর বারুস ব্লুমবার্গ, আমেরিকান নাগরিক এবং সায়েন্টিস্ট। তো ওনার এই জন্মদিবস হচ্ছে 28শে জুলাই। তো ওনার জন্মদিবসটাকে মার্ক করার জন্য বা হাইলাইট করার জন্য, স্মরণ করার জন্য ওই 28শে জুলাইটাকে বেছে নেওয়া হয়। তো আমি এই ইতিহাস একটু শেষ কথাটা বলতে যাচ্ছি যে এর মধ্যে হেপাটাইটিস বি এবং সি এর কার্যকরী ঔষধ আবিষ্কার হয়ে গেল, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে আরও আগেই। তো 2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে অধিবেশন হয়, ওখানে এই হেপাটাইটিসটাকে নির্মূল করার লক্ষ্যে 2030 সালের মধ্যে সাস্টেইন ডেভেলপমেন্ট গোল বা এসডিজি, ওখানে কিন্তু এজেন্ডা হিসাবে 3.2 এজেন্ডা হিসাবে এটা নেওয়া আছে যে বিশ্ব থেকে হেপাটাইটিস বি নির্মূল করার লক্ষ্যে মেম্বার স্টেটস, তার অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোকে বলা হলো যে আপনারা নিজস্ব কর্মপন্থা নির্ধারণ করেন এবং আমাদেরকে 2020 সালের মধ্যে আমাদেরকে জানান যে আপনারা কী করছেন। তো 2020 সালের পরে এখন তো আমরা 2025-এ এসে গেছি এবং 2030-এর মধ্যে নির্মূলের লক্ষ্যে রাষ্ট্রগুলো কাজ করে যাচ্ছে। তো এটা হচ্ছে হেপাটাইটিস দিবসের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা চলে যাচ্ছি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এলিন আপনার কাছে। হেপাটাইটিস শব্দটি চিকিৎসকদের কাছে পরিচিত হলেও সাধারণ জনগণ কিন্তু এখনও অতটা পরিচিত নয়। তারা চিন্তা করে জন্ডিস
জন্ডিস হয়েছে, জন্ডিসের চিকিৎসা নিতে হবে। এই জন্ডিস এবং হেপাটাইটিস দুটি কি সমার্থক কিনা? আমি আগে প্রথমে বলি যে আসলে হেপাটাইটিসটা কি। জি, হেপাটাইটিস মানে হচ্ছে আমাদের লিভারের যে সেল, এটা হচ্ছে হেপাটোসাইট। তো আমাদের মেডিকেল টার্ম অনুযায়ী যে কোনো সাইটে যদি ইনফ্লামেশন হয় তাহলে সেটার সাথে আমরা আইটিস যোগ করে, যেমন হেপাটোসাইটের যদি কোনো ইনফ্লামেশন হয় তাহলে হেপাটোসাইট। আরও সহজ করে বললে এটা হচ্ছে লিভারের প্রদাহ। এখন লিভারের প্রদাহের একটা পর্যায়ে যে জন্ডিস হতে পারে, যখন সেলুলার ড্যামেজ হয়, সেল ড্যামেজ হচ্ছে, সেখান থেকে বিলিরুবিন আমাদের যখন রক্তের মধ্যে বেড়ে যাচ্ছে তখন জন্ডিস হচ্ছে। তাহলে হেপাটাইটিস এবং জন্ডিস যে সমার্থক ব্যাপারটা সেরকম না। হেপাটাইটিস থাকতে পারে কিন্তু জন্ডিস নাও থাকতে পারে, আবার জন্ডিসের ভিন্ন কারণও থাকতে পারে হেপাটাইটিস ছাড়া। কিছু কিছু রক্তের রোগের মধ্যেও কিন্তু জন্ডিস দেখা দেয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস নাই। সুতরাং হেপাটাইটিস আর জন্ডিস যে একদম সমার্থক ব্যাপারটা সেরকম না, তবে হেপাটাইটিস হলে জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। হেপাটাইটিস যা নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি, এটি আসলে কি ধরনের সমস্যা? আচ্ছা, হেপাটাইটিস এটা মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস আর একটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিস মানে হচ্ছে যে আপনার যেটা স্বল্প মেয়াদী লিভারের প্রদাহ, ধরেন লিভারের মধ্যে লিভার সেল ইনজুরি হলো, লিভারের প্রদাহ হলো, কিন্তু সেটা একটা স্বল্প সময়ের পরে সেটা অটোমেটিক রিজলভ হয়ে যাচ্ছে, আবার লিভার স্বাভাবিক পর্যায়ে চলে আসছে, এটাকে আমরা বলতেছি অ্যাকিউট হেপাটাইটিস। আর যেটা ক্রনিক হেপাটাইটিস সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী, যখন এই হেপাটাইটিসটা 6 মাসের বেশি সময় ধরে পারসিস্ট করছে তখন সেটাকে আমরা বলছি ক্রনিক হেপাটাইটিস। এবং অ্যাকিউট হেপাটাইটিসের জন্য আলাদা ভাইরাস দায়ী, আলাদা কারণ দায়ী। ক্রনিক হেপাটাইটিসের জন্য আলাদা ভাইরাস এবং আলাদা কারণ রয়েছে আর কি। জি, ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম। আমরা হেপাটাইটিস কি এটা শুনলাম, তো আমাদের দেশে তো অনেক ধরনের রোগ আছে যার মাধ্যমে এই যে হেপাটাইটিস হচ্ছে, এবং অবশ্যই সংক্রমণজনিত কথা যেটি ডক্টর সাইফুল ইসলাম বললেন। তো আমরা সাধারণত কি কি ধরনের রোগগুলো বেশি দেখি, কোন ধরনের হেপাটাইটিস বেশি দেখছি আমাদের দেশে? আমাদের এই দেশটা তো নাতিশীতোষ্ণ অঞ্চলে, এখানে আমাদের খাদ্য ও পানিবাহিত যেরকম ডায়রিয়া, কলেরা এগুলো হয়, একইভাবে ভাইরাল হেপাটাইটিসের দুটা ধরন, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই। এই দুটা ভাইরাস হচ্ছে খাদ্য ও পানিবাহিত। এবং আমাদের মনসুন মানে যে গরমের সময় বা এখন যে হিউমিডিটি বিভিন্ন কারণে আমাদের খাদ্যদ্রব্য কিন্তু খুব সহজে পচনশীল হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। তো মানুষের তো খাদ্যাভ্যাস এক একজনের এক প্রয়োজনেও করে, অথবা তার অভ্যাসবশত করে যে বাইরের খাবার গ্রহণ করতে গেলে। তো যেখানে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস কিন্তু খাদ্য পানিবাহিত। তো আর দুইটা হচ্ছে যে হেপাটাইটিস বি এবং সি। বিশ্ব হেপাটাইটিস দিবসের যে আমি ইতিহাস বললাম, সেখানে কিন্তু মূলত শুরু হয়েছিল হেপাটাইটিস সি দিয়ে। পরবর্তীতে হেপাটাইটিস বিটাকেও এটাকে ইনক্লুড করা হয়, এবং বি এবং সির সাথে এখন বলা হচ্ছে হেপাটাইটিস দিবস, মানে সব ধরনের হেপাটাইটিস এখানে আসছে, কিন্তু মূলত ভাইরাস। আমাদের দেশে ভাইরাসজনিত হেপাটাইটিস বেশি, এবং আমরা গবেষণা করে দেখেছি যে আমাদের দেশে হেপাটাইটিস ই ভাইরাসটা এটা খুব বেশি, এবং হেপাটাইটিস ই ওই খাদ্য পানিবাহিত সমস্যা হিসেবেই থাকে। সুখবর হচ্ছে যে হেপাটাইটিস ই ভাইরাস সাধারণত সেলফ লিমিটিং, এটা তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেই হয়। আর এ ভাইরাসটাও তাই, এ ভাইরাসটা মূলত শিশু বা 16 বছরের নিচে তাদের মধ্যে একটু বেশি হয়, বড়দেরও হতে পারে। আর হেপাটাইটিস এ ভ্যাকসিন আছে, ই ভাইরাসের কোনো ভ্যাকসিন নাই। আমি শেষ করতে যাচ্ছি এটা বলে যে হেপাটাইটিস ই ভাইরাসের একটা ভয়াবহতা আছে, সেটা হচ্ছে যে গর্ভবতী মায়ের যদি হেপাটাইটিস ই ভাইরাস হয় তাহলে কিন্তু তার আউটকাম খুব ভয়াবহ হতে পারে। কিভাবে? প্রায় আমরা বলি যে প্রেগনেন্সি হেপাটাইটিস ই, এটার কমপ্লিকেশন হচ্ছে 20% মাদার বা ম্যাটারনাল ডেথ হতে পারে। আচ্ছা, তো এই জন্য গর্ভবতী অবস্থায় একজন মা উনি খাবার গ্রহণে বা পানি গ্রহণে একটু সাবধান হবেন যে বাইরে যেন খাবার গ্রহণ না করেন। আর বি ভাইরাস সি ভাইরাসের যদি আমি প্রিভ্যালেন্স বা আমাদের প্রকোপের বাংলাদেশে বলি, সেটাও আমাদের গবেষণা করেছি আমরা। এক সময় 90-এর দশকে এটা ছিল প্রায় 8 থেকে 9% হেপাটাইটিস বি। আর সি ভাইরাসটা মূলত আমাদের দেশে আমরা 2000 সালের পর থেকে আমাদের গবেষণা করি বা ট্রিটমেন্ট দিই। তো সি ভাইরাসটা কিন্তু আমাদের দেশে 1%-এর নিচে, এটা কোনো ভ্যাকসিন নেই। এই হচ্ছে বাংলাদেশে ভাইরাল হেপাটাইটিসের প্রাদুর্ভাব। এই যে আমরা হেপাটাইটিস নিয়ে কথাগুলো শুনলাম, হেপাটাইটিসের মধ্যে এ এবং ই এর কথা শুনছি যেগুলো পানিবাহিত, অথচ আমরা কিন্তু বেশি ভয় পাচ্ছি হেপাটাইটিস বি এবং সি কে নিয়ে। কেন এত ভয়?
আমি প্রথমে বললাম যে লিভারের প্রদাহ দুই রকম হতে পারে, হেপাটাইটিস দুই রকম হতে পারে, অ্যাকিউট হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস। তাহলে অ্যাকিউট হেপাটাইটিসের জন্য মূলত দায়ী হচ্ছে এ এবং ই ভাইরাস, এবং আমি আগে বললাম যে এগুলো হচ্ছে সেলফ লিমিটিং, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে এ ভাইরাস অথবা ই ভাইরাস দিয়ে ইনফেকশন হওয়ার পরে অল্প সময়ের মধ্যে, সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মধ্যে এগুলি ভালো হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে, দীর্ঘমেয়াদে লিভারের কোনো ক্ষতি তারা করছে না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে, এবং ক্রনিক হেপাটাইটিসের জন্য মূলত দায়ী হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস। তাহলে যখন কেউ বি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হচ্ছে বা সি ভাইরাস দিয়ে ইনফেক্টেড হচ্ছে, তখন তাদের একটা চান্স থেকে যাচ্ছে যে তারা ক্রনিক হেপাটাইটিসের মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ লিভারে একটা দীর্ঘমেয়াদী প্রদাহ সৃষ্টি হচ্ছে। তো দীর্ঘমেয়াদী যদি হেপাটাইটিস থাকে তাহলে তার পরিণতি কি? এই ক্রনিক হেপাটাইটিস বি থেকে একটা পর্যায়ে যে আলটিমেটলি লিভার সিরোসিস, অর্থাৎ যে এন্ড স্টেজ লিভার ডিজিজ, এবং তার পরবর্তীতে হবে যে লিভার ক্যান্সার হতে পারে। এবং লিভার সিরোসিসের কিন্তু বেশ কিছু জটিলতা রয়েছে। জটিলতার মধ্যে যেমন অনেকে আমাদের কাছে আসে পেটে পানি চলে আসছে, তারপর রক্ত বমি নিয়ে আসে, হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই ধরনের জটিলতাগুলি কিন্তু লিভার সিরোসিস থেকে হচ্ছে, এবং আলটিমেটলি একটা পর্যায়ে যেয়ে তাদের লিভার ক্যান্সার হচ্ছে। তো এবং এই যে লিভার সিরোসিস এবং লিভার সিরোসিসের পরবর্তী জটিলতা এবং লিভার ক্যান্সার, তো এই দুইটা কিন্তু মানে এই জটিলতাগুলির জন্য মূলত দায়ী হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস। এই জন্য আমরা হেপাটাইটিস বি এবং সি ভাইরাস নিয়ে এত আমরা দুশ্চিন্তায় এবং আমাদের এত টেনশন এই দুইটা ভাইরাসকে নিয়ে। জি, ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, আপনার কাছে জানতে চাই, হেপাটাইটিস বি এবং সি এর কথা শুনলাম, আমরা এ এবং ই এর কথাও শুনেছি। তো এই যে রোগগুলো হচ্ছে, এই রোগগুলোর নিশ্চয়ই কিছু উপসর্গ থাকে, সেই উপসর্গগুলো কি কি হতে পারে? উপসর্গগুলো মূলত আবারও সেই আমাদের স্বল্পমেয়াদী বা অ্যাকিউট হেপাটাইটিস আর হচ্ছে দীর্ঘমেয়াদী বা ক্রনিক হেপাটাইটিস। তো আমি স্বল্পমেয়াদী বা অ্যাকিউট হেপাটাইটিসের লক্ষণগুলো সাধারণত যে কোনো ভাইরাল ইনফেকশন হলেই যেটা হয় সেরকমই, যে পেশেন্টের একটু ক্ষুধা মন্দা, তারপরে তার ফ্লু লাইক সিমটমস, লাইক গায়ে একটু জ্বর আসতে পারে, তার মাংসপেশিগুলো একটু ব্যথা মায়ালজিয়া হতে পারে, তারপরে তার অনেক ক্ষেত্রে ডায়রিয়া লুজ মোশনও হতে পারে ভাইরাল হেপাটাইটিসের কারণে, বিশেষ করে এ এবং ই অ্যাকিউট যেগুলো করে। জন্ডিস হতে পারে। তো জন্ডিস হলেও প্রথম দিকে রোগী কিন্তু আমাদের কাছে আসে ওইরকম যে তার ক্ষুধা কমে যাচ্ছে, অথবা তার প্রস্রাবটা হলুদ হচ্ছে, পরিবারের লোকজন অনেক সময় চোখ বলে তোমার তো চোখ হলুদ হয়ে যাচ্ছে কেন, গা হলুদ হয়ে যেতে পারে একটু বেশি জন্ডিস হলে, তো পেটে ব্যথা হতে পারে। কিন্তু এগুলো হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিসের প্রাথমিক লক্ষণ। আর ক্রনিক হেপাটাইটিসের লক্ষণগুলো মূলত অ্যাকিউট, তো ওরা একসময় অ্যাকিউট দিয়েই তো পরে ক্রনিক হয়। তো অ্যাকিউটগুলো সেলফ লিমিটিং যদি হয়ে যায়, 1-1.5 মাস পরে ভালো হয়ে গেল, কিন্তু ক্রনিক হেপাটাইটিস কিন্তু দীর্ঘসূত্রিতা করতেই থাকে। এবং আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা ক্রনিক হেপাটাইটিস বলি 6 মাসের বেশি যদি এই ভাইরাসের অবস্থানগুলো দেহে থাকে। তো আমরা ল্যাবরেটরি টেস্ট করে কিন্তু এগুলা বুঝতে পারি। আর অতীত রেকর্ড যদি পেশেন্টের কাছে থাকে তাহলে কিন্তু আমরা ওই রেকর্ডগুলো আমরা খুঁজি যে তার কবে থেকে হেপাটাইটিস বি অথবা সি হয়েছে। 6 মাসের বেশি হলে ক্রনিক হেপাটাইটিস। আচ্ছা, আর ক্রনিক হেপাটাইটিসের লক্ষণগুলো মূলত থাকে না। এটা হচ্ছে আমাদের ভয়ের ব্যাপার বা এটা ডেঞ্জারাস। এটা আমরা বলি যে তুষের আগুন, যেটা কোনো ফ্লেম দেখা যায় না, শিখা দেখা যায় না, কিন্তু আগুনের ওদের আঙ্গুল দিলে তো আপনার আঙ্গুল পুড়ে যাবে। তো এটা ফ্লেমবিহীন মানে আগুন, যেটা হচ্ছে যে লিভারটাকে প্রদাহ করতে থাকে। এবং এক পর্যায়ে ক্রনিক হেপাটাইটিস কিন্তু বেশ কয়েক বছরও নিতে পারে। 10 বছর বা 15 বছর পরে কিন্তু লিভার সিরোসিসের যে তার সিমটমস বা দেহের লক্ষণগুলো বা ক্লিনিক্যাল সিমটমস এগুলো আসা শুরু হয়। একটু আগে আমাদের ডক্টর এলিন বললেন যে সিরোসিস হলে কী লক্ষণ হয়। তো এই হচ্ছে হেপাটাইটিস এ, ই অ্যাকিউট এবং বি এবং সি ক্রনিক। জি, ধন্যবাদ। হেপাটাইটিস নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন লিভারের যত্নে। আজকে কথা হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস 2025 নিয়ে, লিভারের যত্নে করণীয় এই বিষয়গুলো নিয়ে। ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এলিন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে হেপাটাইটিস বা যখন প্রদাহগুলো হচ্ছে, আমাদের দেশের সাধারণ ভাষায় বলে জন্ডিস, জন্ডিস যখন হচ্ছে, জন্ডিসে কিন্তু প্রথম যে কাজটি করা হয় বিশেষ করে গ্রাম অঞ্চলে তা হচ্ছে গিয়ে জন্ডিস ঝাড়ায়। এই ব্যাপারটির বৈজ্ঞানিক ভিত্তিতে কি, এটা একটু জানতে চাই। বিন্দু মাত্র আসলে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, এটা আসলে আমাদের দেশে একটা কুসংস্কার।
আসলে এই যে বললাম যে প্রথম যে জন্ডিসগুলি যদি হয় এ ভাইরাস এবং ই ভাইরাস দিয়ে, এগুলি তো সেলফ লিমিটিং। তো এই সুযোগটা আসলে ওরা কাজে লাগায়, কারণ আমরা এই পেশেন্টদেরকে কিন্তু স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট দেই না। আমরা বলি যে আপনারা রেস্টে থাকুন, একদম পূর্ণ বিশ্রামে থাকুন। একদম বিশ্রামে থাকলে এবং সিমটোমেটিক অল্প কিছু চিকিৎসা দিলে পেশেন্ট সুস্থ হয়ে যায়, রোগী সুস্থ হয়ে যায়। তো যারা এই কাজটা করছে, যে জন্ডিসের জন্য মাথা ধোয়াচ্ছে, হাত ধোয়াচ্ছে, ওরা এই সুযোগটা আসলে নেয়, কারণ ওরাও কোনোভাবে হয়তো বুঝতে পারে যে এই জন্ডিসটা মানে বেশিরভাগ ক্ষেত্রে যে সেলফ লিমিটিং যেগুলি, এগুলি মানুষ ধরেন তাকে হাত ধোয়াচ্ছে, তার মনের মধ্যে একটা মানে বিলিফ সে তৈরি করতেছে যে এগুলি করলে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু রোগটা নিজে থেকেই ভালো হয়ে যাচ্ছে। এটার জন্য আলাদা কোনো মেডিকেশনের দরকার হয় না। সে যদি কিছুদিন 15 থেকে 20 দিন বিশ্রামে থাকে তাহলে কিন্তু অটোমেটিক রোগটা ভালো হয়ে যাবে। এবং আমাদের যত ধরনের জন্ডিস হয় বা যত ধরনের হেপাটাইটিস হয় তার একটা বেশিরভাগ অংশই কিন্তু অ্যাকুট হেপাটাইটিস। সুতরাং এই যে মানুষ যাচ্ছে, হাত ধোয়াচ্ছে, মাথা ধোয়াচ্ছে এবং কিছুদিন পর ভালো হয়ে যাচ্ছে, এটার ফলে হয় কি যে সে আবার বলতেছে যে আমি তো মাথা ধুয়েছি, আমার হাত মানে জন্ডিস ভালো হয়ে গেছে, আমি তো ওখানে যে হাত ধুয়েছি আমার জন্ডিস ভালো হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা আসলে কোনোভাবেই বিজ্ঞানসম্মত না। আর অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, আমরা যেমন হেপাটাইটিস এর কথা শুনছিলাম যেটাকে সাধারণ ভাষায় জন্ডিস বলছে, ঠিক বিপরীত চিত্রটি এই হেপাটাইটিস বি সি এর ক্ষেত্রে দেখা যায় যে এর কোনো উপসর্গই নেই এবং সাধারণত কোনো পরীক্ষা বা স্ক্রিনিং জাতীয় পরীক্ষাগুলো করলে দেখা যায় যে হেপাটাইটিসের যে এইচবিএস এজি পজিটিভ। তো যদি কারো এরকম একটি অবস্থা নিয়ে আসে তাহলে কি করতে হবে? হ্যাঁ, হেপাটাইটিস বি এর জন্য এইচবিএসএজি প্রাথমিকভাবে স্ক্রিনিং টেস্ট হিসেবে করা হয়। হেপাটাইটিস সি এর ক্ষেত্রে একটা অ্যান্টিবডি টেস্ট করতে হয়, এটা নাম হচ্ছে অ্যান্টি-এইচসিভি। খুব সিম্পল। এটা হেপাটাইটিস বি এর ক্ষেত্রে একটু সুবিধাও আছে যে এটা আইসিটি বা আমাদের ড্রাই মেথডে আমরা এটা করতে পারি। এক ড্রপ ব্লাড প্রেগনেন্সি টেস্টের মতো একটা রিয়েজেন্ট বা কিট আছে, সেখানে দিলে স্ক্রিনিং টেস্টটা করা যায়। জি, এইচবিএসএজি পজিটিভ কিন্তু তাহলে আপনার একটা রুরাল সেটিংয়ে বা একটা ক্যাম্প যখন আমরা করি, একসাথে 500 মানুষের ব্লাড টেস্ট করতে গেলে আমরা ওই স্ক্রিনিং টেস্ট করি। স্ক্রিনিং টেস্টটা পজিটিভ আসার পরে আমরা এটাকে কনফার্ম করার জন্য এলাইজা মেথডে ল্যাবরেটরিতে পাঠাতে হয়, ব্লাড পাঠিয়ে আমরা তখন সেরাম থেকে টেস্টটা করি। আর অ্যান্টি-এইচসিভি টেস্টিংটাও স্ক্রিনিং করা যায় এবং আমরা কনফার্ম করি আর কি। তবে এই টেস্টগুলো একটু খরচ কম এবং এটা ফিল্ড লেভেলে করা সম্ভব, ল্যাবেও করা যায় এবং বাংলাদেশের প্রায় সব শহর না এখন উপজেলাতেও করা সম্ভব। যখন রোগটা ধরা পড়ে যায় এইচবিএসএজি, তখন কিন্তু আমি বলবো এটা একজন স্পেশালিটি ডক্টরের তত্ত্বাবধানে আসা উচিত। সেটা হতে পারে কোনো মেডিসিন স্পেশালিস্ট, গ্যাস্ট্রেন্টোলজিস্ট এবং আমাদের লিভার স্পেশালিস্ট আমরা যারা আছি। তখন আমরা এটাকে কনফার্ম করার পাশাপাশি এটার এই ভাইরাসটা কতটুকু ক্ষতি করতে পারে দেহে, ভাইরাসের স্ট্রেংথ আমরা পরীক্ষা করি। আর যেহেতু ভাইরাসটা সংক্রমণ করে লিভারকে, লিভারটাকে আমরা অ্যাসেস করার চেষ্টা করি যে অলরেডি লিভারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিনা, কারণ এটা অ্যাসিমটোমেটিক থাকে প্রথম দিকে। এই জন্য আমরা ভাইরাসের ক্ষেত্রে, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ডিএনএ টেস্ট করি, হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ, আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে চেষ্টা করি হেপাটাইটিস সি ভাইরাস আরএনএ, একটা ডিএনএ একটা আরএনএ টেস্ট। এই টেস্টগুলো কস্টলি এবং এইগুলো সাধারণত মেডিকেল কলেজ বা এই আমাদের রাজধানী শহর ঢাকাতে এই ল্যাবরেটরিতে এই টেস্টগুলো হয়। ডাক্তার সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, হেপাটাইটিসের যখন এই এইচবিএস এজি পজিটিভ হয়ে যাচ্ছে বা অ্যান্টি-এইচসিভি পজিটিভ হয়ে যাচ্ছে, এই পজিটিভ হওয়া নিয়ে কিন্তু সবাই একটু উৎকণ্ঠায় থাকে যে পজিটিভ হয়ে গেল এখন কি হবে, এটা কি কোনো চিকিৎসার আওতায় আসতে হবে নাকি না, এই ব্যাপারে একটু জানতে চাই, কি করতে হবে ওই মুহূর্তে? যারা এইচবিএস এজি পজিটিভ বা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, এরকম বেশিরভাগই কিন্তু জানে না যে তাদের রক্তের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস আছে। কারণ কি, এটা একটা ভার্টিক্যাল ট্রান্সমিশন হয়, মা থেকে সন্তানদের মধ্যে এই বি ভাইরাসটা ট্রান্সমিট হতে পারে। তো যেই ব্যক্তি জন্মের পর থেকেই হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত কিন্তু কোনো লক্ষণ নেই, তার তো বোঝার কোনো উপায় নেই যে তার আসলে বি ভাইরাস আছে। কোনো একটা কারণে পরীক্ষা করতে যেয়ে দেখা যাচ্ছে যে তার বি ভাইরাসটা পজিটিভ আসছে। কারণগুলি কি কি? যেমন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে কাউকে ব্লাড দিতে গিয়েছে, তখন তো এই স্ক্রিনিং পরীক্ষাটা হয়, তখন এইচবিএসএজি পজিটিভ আসলো, আমাদের কাছে আসতেছে। আরেকটা কমন কারণ হচ্ছে বিদেশ যাওয়ার জন্য, যেটা আমরা পাচ্ছি। বিদেশ যাওয়ার জন্য মেডিকেল ফিটনেস করতে হয়, তখন এই টেস্টগুলি করা হয়, তখন বি ভাইরাস পজিটিভ আসতেছে, আমাদের কাছে আসতেছে। একটা গ্রুপ যারা জানছে অনেক আগে তাদের বি ভাইরাস পজিটিভ আছে কিন্তু কোনোই গুরুত্ব দেয় নাই, তাদের মানে হয়তো এটা সম্বন্ধে ধারণা নাই, অনেকে নানাভাবে বলছে আর এটা কিছু হবে না, এরকম একটা গ্রুপ পাই। আরেকটা গ্রুপ যারা ওভার সেন্সিটিভ বা যারা বেশি কিউরিয়াস বা অতি মানে এটা শোনার পরপরই ভয় অস্থির হয়ে যায় যে আমার এইচবিএসএজি পজিটিভ আসছে, আমি কি করতে হবে,
এরকম 2টা গ্রুপ আমরা পাই। তবে যে গ্রুপই আসুক না কেন, আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইচবিসিজি যখন পজিটিভ আসে তখন তাকে অ্যাসেস করা। কারণ এই যে বললাম যে এইচবিসিজি আসলে শরীরের ভিতরে মানে 2টা স্টেজে থাকতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্টেজে অথবা ইনঅ্যাক্টিভ স্টেজে। আমাদের কাজ হচ্ছে যে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেটা স্টেজিংটা করা, মানে ভাইরাসটা এখন কি অ্যাক্টিভ অবস্থায় আছে অথবা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এবং এটা অলরেডি কি লিভারে কোনো ক্ষতি করেছে কি করে নাই। এই জিনিসগুলি অ্যাসেস করার পরে আমরা যদি দেখি যে ভাইরাসটা অ্যাক্টিভ অবস্থায় আছে এবং অলরেডি সে লিভারের ভিতরে ক্ষতি করছে, তখন তাকে কিন্তু আমরা চিকিৎসা শুরু করি। আর আরেকটা বড় গ্রুপই থাকে যাদের আসলে ভাইরাসটা দীর্ঘদিন ধরে আছে, যেমন যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, সে জন্মের পর থেকেই তার রক্তের ভিতরে বি ভাইরাস আছে এবং ইনঅ্যাক্টিভ স্টেজে অর্থাৎ ক্যারিয়ার স্টেজে রয়েছে, যার লিভারে কোনো ক্ষতি হয়নি, ভাইরাসটা ইনঅ্যাক্টিভ রয়েছে এবং লিভারও খুব ভালো রয়েছে। তাদের ক্ষেত্রে কিন্তু কোনো চিকিৎসারই প্রয়োজন পড়ে না এবং তাদেরকে শুধু আমরা ফলো আপ করি যে আপনি 6 মাস পর পর আপনার লিভারের স্ট্যাটাসটা দেখবেন বা লিভারের কী অবস্থা আছে আমরা পরীক্ষা করে দেখব। তো এই হচ্ছে আমাদের কাজ যখন বি ভাইরাস নিয়ে আমাদের কাছে প্রথম আসে। আচ্ছা, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে হেপাটাইটিস বি এর চিকিৎসার ক্ষেত্রে কিছুদিন আগ পর্যন্ত বলা হতো যে না তেমন কোনো চিকিৎসা নেই, কিন্তু এখন বলা হচ্ছে যে না চিকিৎসার সুযোগ আছে, সেই সুযোগটা কি এটা একটু জানতে চাই। হেপাটাইটিস বি ভাইরাসের এবং হেপাটাইটিস সি ভাইরাস, দুইটা ভাইরাসেরই কিন্তু এখন মুখে খাওয়ার ট্যাবলেট এটা আবিষ্কার হয়েছে কয়েক বছর আগে, এবং আমাদের দেশে এই সারা বিশ্বে যতগুলা মানে ওষুধ পাওয়া যায় সবগুলো আমাদের দেশেও আমাদের আজকের অনুষ্ঠানের যিনি সহযোগী এভারেস্ট ফার্মা, ওনারাও কিন্তু এই ওষুধগুলো তৈরি করেন এবং আমাদের দেশের বাইরেও ওনারা এক্সপোর্ট করেন আমি যতটুকু জানি। আরও কয়েকটা প্রতিষ্ঠান আমাদের দেশে ফার্মা ইন্ডাস্ট্রি, তারা আমাদের সহযোগী হিসেবে রোগীর কল্যাণে কাজগুলো করে যাচ্ছেন। তো মুখে খাওয়ার ট্যাবলেটটা এটা একটু দীর্ঘদিন খেতে হয়। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমাদের ভাগ করে নিতে হয় রোগীর ধরন। ডক্টর এলিন যেটা বললেন যে ভাইরাসের তার ভয়াবহতা কেমন, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে অনেক সময় কিন্তু লাইফ লং ওষুধ খেতে হতে পারে ট্যাবলেট, অনেক সময় এটা ডায়াবেটিসের মতো সারা জীবনে খেতে হবে এবং মনিটর করতে হবে, আমাদের এটা কাছে আসতে হবে 6 মাস পর পর তার সিরোসিস হচ্ছে কিনা, সিরোসিস থেকে আবার অন্য কোনো টার্ন বিশেষ করে লিভার ক্যান্সারের দিকে যাচ্ছে কিনা। তাহলে মুখে খাওয়ার ট্যাবলেট হেপাটাইটিস বি এর জন্য। হেপাটাইটিস সি এর জন্য আজকে থেকে মাত্র 7-8 বছর আগেও কিন্তু মুখে খাওয়ার ট্যাবলেট ছিল না, ইনজেকশন নিতে হতো। সেই ইনজেকশন ইন্টারফেরন ইনজেকশন, যেটা খুব মানে ব্যয়বহুল এবং দেহের জন্য অনেক সময় এটার সাইড ইফেক্টসগুলো বেশি। তো আজকাল মুখে খাওয়ার ট্যাবলেট হেপাটাইটিস সি ভাইরাসের খুবই কার্যকরী ওষুধ, একটা ট্যাবলেটই খেতে হয়, সেটা বেশি দিনও না, মাত্র 3 মাসের মতো খাওয়ার পরে আমরা ওই ভাইরাসের অ্যাক্টিভিটি দেখার জন্য আরএনএ টেস্টটা শুরুতে করি, পরে আবার করি 90 দিন পর। সাধারণত এটা বলা হচ্ছে যে প্রায় 98%, কেউ ক্লেম করে যে 100%ও কার্যকর, আসলে তাই। এবং এটা আরএনএ নেগেটিভ হয়ে গেলে আমাদের পেশেন্টকে ছেড়ে দেওয়া ঠিক হবে না, ওই পেশেন্টকে এটা কিন্তু আবার রিঅ্যাক্টিভেশন হতে পারে। আজকে আমি প্রোগ্রামের মাধ্যমে আমি মানুষকে মূলত সচেতনতামূলক অনুষ্ঠান, এটা আমরা সায়েন্টিফিক কথা খুব এটা বেশি বলবো না, কিন্তু যেটা বলবো ভাইরাল হেপাটাইটিস বি এবং সি, বি এর ক্ষেত্রে অনেক সময় দীর্ঘদিন ওষুধ খাওয়া লাগতে পারে, লাইফ লংও লাগতে পারে সারা জীবনের। সি এর ক্ষেত্রে ওষুধ খাওয়া শেষ করব আমরা, কিন্তু ফলো আপে আসতে হবে। একটি মাইল ফলকের কথা শুনলাম যে হেপাটাইটিস বি এবং সি এর চিকিৎসা আছে এবং সেটি আমাদের দেশে আছে। ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, এই যে চিকিৎসাগুলো করা হচ্ছে এবং তারপরে ফলো আপ করা হচ্ছে, হেপাটাইটিস সি এর ক্ষেত্রে ফলো আপটাই স্যার বলছিলেন যে 6 মাস পর পর করতে হয়, 6 মাস পর পর কি করতে হবে এবং কোথায় করতে হবে? না, সি ভাইরাস তো সম্পূর্ণ নির্মূলযোগ্য। স্যার যেটা বললেন যে আগে সি ভাইরাসের মুখে খাওয়ার ওষুধ ছিল না, আমরা ইন্টারফেরন ব্যবহার করতে হতো, কিন্তু পরবর্তীতে এখন মুখে খাওয়ার যে ওষুধগুলি আসছে এগুলি কিন্তু আমাদের যাদের সি ভাইরাস আক্রান্ত তাদের সি ভাইরাসকে সম্পূর্ণরূপে নির্মূল করে দেয়। এবং পরবর্তীতে যখন ওষুধ শেষ করার পর আমরা যদি আবারও আরএনএ পরীক্ষা করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে সেই আরএনএ রক্তের ভিতরে আর পাওয়া যাচ্ছে না। এবং যদি রোগীর লিভারের কোনো ড্যামেজ না হয়ে থাকে তাহলে তাকে খুব ঘন ঘন যে ফলো আপ করতে হবে ব্যাপারটা সেরকম না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বি ভাইরাসের ক্ষেত্রে, যে হেপাটাইটিস বি ভাইরাস একদম পুরোপুরি নির্মূল কখনোই হয় না, যার কারণে এই যে বি ভাইরাসের যে ওষুধ আমরা যাদেরকে দিই, যাদের ক্ষেত্রে প্রয়োজন হয়, তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয় এবং সারা জীবনই তাদেরকে ফলো আপের মধ্যে থাকতে হবে। কারণ এই বি ভাইরাসটা এমনই খারাপ, ধরেন ওষুধ চলার পরেও কিন্তু তার লিভারে ড্যামেজ হতে পারে,
যদিও কম ক্ষেত্রে, কিন্তু যদি কেউ একজন ঠিকমতো ওষুধ খায়, যে কন্টিনিউয়াস ওষুধ খায় এবং রেগুলার ফলো আপে থাকে, সেক্ষেত্রে তার ঝুঁকিটা কম। কিন্তু তারপরেও একটা অংশের এই ওষুধ চলাকালীন সময়েও লিভার সিরোসিস ডেভেলপ করতে পারে, যার কারণে তাদের মনিটরিংটা খুব ক্লোজভাবে করতে হয়। আমরা যেটা বলি যে প্রতি 6 মাস পর পর, এবং যদি তাদের লিভারে কোনো ড্যামেজ থাকে তাহলে তারও আগেও তাদেরকে ফলো আপে রাখতে হয়। আচ্ছা, আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন লিভারের যত্নে। আজকে আমরা বিশ্ব হেপাটাইটিস দিবস 2025-এর উপলক্ষে কথা বলছি। হেপাটাইটিস নিয়ে বিভিন্ন ধরনের জানা এতক্ষণ ধরে আমরা শুনছিলাম। হেপাটাইটিসের পিছনে একটা বড় কথা থাকে যে এটি একটি প্রতিরোধযোগ্য রোগ। তো যদি কারো হেপাটাইটিস এ বা ই বা বি অথবা সি হতে থাকে, তাহলে কিভাবে প্রতিরোধ করতে হবে? হেপাটাইটিস অবশ্যই প্রতিরোধযোগ্য এবং নির্মূলযোগ্য, কারণ 2030 সালের মধ্যে যে আমাদের উচ্চাভিলাষী একটা কল্পনা বা আমাদের প্রোগ্রাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়েছেন যে আমাদের এটাকে নির্মূল করতে হবে। নির্মূল কথাটাই আমি বলতেছি, এলিমিনেশন। তো এটা কিভাবে সম্ভব? কারণ ভ্যাকসিন তো আছে। আমি হেপাটাইটিস বি এর ক্ষেত্রে কার্যকরী ভ্যাকসিন আছে, যেটা শিশু জন্মের মাত্র 12 ঘন্টার মধ্যে দিলেও শিশুর কোনো ক্ষতি হয় না, এত সেফ একটা ভ্যাকসিন। এবং অনেক ক্ষেত্রে মা পজিটিভ থাকলে বাচ্চাকে আমরা জন্মের 24 ঘন্টার মধ্যে দিতে বলি। তাহলে ভ্যাকসিন হেপাটাইটিস বি, এটা ডিএনএ ভাইরাস, এটা সারা জীবন ওষুধ খেতে হয়, সেটার চেয়ে আমি যদি না হতে দেই, সেটাই তো হচ্ছে সবচেয়ে ভালো। এবং ভ্যাকসিন আমাদের দেশে অ্যাভেলেবল আছে, আমাদের দেশে কোম্পানিগুলো, ইন্ডাস্ট্রিগুলো এগুলো বানাচ্ছেন, খুবই সস্তা। 3 ডোজ ভ্যাকসিন নিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা 4 ডোজ নিতে বলি। তাহলে হেপাটাইটিস বি এর প্রতিরোধ কিন্তু আমি ভ্যাকসিনের মাধ্যমে করতে পারি। আচ্ছা, আর একটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কার হয়নি, কিন্তু এটা আমাদের দেশে শুরু থেকেই কম, 1%-এর নিচে। এবং যে কারণে এটা স্প্রেড করে, মানে এটা এক দেহে থেকে আরেক দেহে যায়, সেই জায়গাগুলোতে আমরা যদি ইন্টারভেন করি বা আমরা যদি সতর্ক থাকি, তাহলে কিন্তু এটাও হওয়া সম্ভব, মানে প্রতিরোধ করা যায়। কিভাবে? যে মূলত কিন্তু ব্লাড ট্রান্সফিউশন, হেপাটাইটিস সি ভাইরাসের জন্য আমি বলছি, বি এবং সি একই। ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমরা স্ক্রিনিং করে নিতে হবে ডোনারের। আচ্ছা, এরপরে আসলো আমাদের অনেক ক্ষেত্রে ডেন্টাল, তো বিশেষ করে শিশু বয়স থেকে শুরু করে অনেক বয়সে ডেন্টাল প্রসিডিউর করতে হয়, সার্জারিতে লাগতে পারে। তো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস, ডেন্টাল ইনস্ট্রুমেন্টস, এগুলোকে প্রপারলি স্টেরিলাইজেশন করে নেওয়া। এরপরে আসে আমাদের ছেলেরা, পুরুষরা সেলুনে যেতে হয়, বা এই সমস্ত যে যন্ত্রপাতি ব্যবহার করে সেগুলোকে তাদেরকে সচেতন করতে হবে, এবং আমাদের এগুলাকে ডিসপোজেবল রেজার্টস এগুলো ইউজ করার ব্যবস্থা করতে হবে। এরপর আমরা আসি ডায়ালাইসিস। এখন ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যেতে পারেন, এখানে তো হিউজ ব্লাড বা ফ্লুইডস হয়, ইন্টারচেঞ্জ হয়, সেখানে আমাদের প্রিকশন নেওয়ার সুযোগ আছে। আর আমি ফাইনালি বি আর সি এর কথা বললাম। এ আর ই কি তাহলে? এ ইউ তো আমাদের দেশে সবচেয়ে বেশি জন্ডিসের কারণ। ওটার ভ্যাকসিনের চেয়ে বেশি হচ্ছে যে খাদ্য এবং পানি যেটা আমরা গ্রহণ করব সেগুলো যেন পরিশুদ্ধ থাকে এবং যতটুকু সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলা। এই যে আমাদের দেশে এখনো কিন্তু মানুষের মধ্যে সচেতনতার কিছুটা অভাব আছে, এটা বৃদ্ধি করার জন্য আপনার কি মনে হয় যে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? বিশেষ করে যদি হেপাটোলজিক্যাল সোসাইটির কথা জানতে চাই, আপনাদের ক্ষেত্রে কি কি ভূমিকা আপনারা পালন করছেন? হেপাটোলজি সোসাইটি, এটা তো আমাদের বাংলাদেশে যত লিভার বিশেষজ্ঞ রয়েছে তাদের সেন্ট্রাল একটা মানে প্রাণের সংগঠন। তো এই সংগঠন থেকে কিন্তু আমরা নিয়মিত মানুষজনকে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছি। যেমন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে গিয়েছিলাম। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র রয়েছে তাদের মধ্যে আমরা বি ভাইরাস, সি ভাইরাসের স্ক্রিনিং করেছি। তাদের মধ্যে সেখানে আমাদের আলোচনা অনুষ্ঠান ছিল, সেখানে আমরা তাদের সবাইকে এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করার জন্য যা যা বলা প্রয়োজন তাদেরকে সেখানে আমরা অনুষ্ঠান করে এসেছি। এছাড়া আমরা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষজনকে সচেতন করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের সোসাইটির একটা নিজস্ব সেন্টার রয়েছে, যেটা আমাদের ফাদার অফ হেপাটোলজি অধ্যাপক মবিন খান স্যারের নামে আমাদের কিন্তু একটি নিজস্ব সেন্টার রয়েছে, মবিন খান লিভার সেন্টার। সেখানে একদম স্বল্প মূল্যে এবং অনেক সময় বিনামূল্যে আমরা বি ভাইরাস, সি ভাইরাসের স্ক্রিনিং করে আসছি। আচ্ছা, এছাড়া
এই যে আমরা কিন্তু ভাইরাল হেপাটাইটিস নিয়ে কথা বলছি, এছাড়া কিন্তু আরেকটা রয়েছে যে নন অ্যালকোহলিক স্টেটো হেপাটাইটিস ন্যাশ অর্থাৎ ফ্যাটি লিভার, এবং এই বি ভাইরাস সি ভাইরাসের পাশাপাশি এই হেপাটাইটিসের জন্য কিন্তু ফ্যাটি লিভারও দায়ী, এবং সেটা সম্বন্ধে জনগণকে সজাগ করার জন্য আমরা নিয়মিত বিভিন্ন প্রোগ্রাম করে আসছি। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে, আমাদের সোসাইটিতে আমরা বিভিন্ন স্কুলে এবং কলেজে এই প্রোগ্রামগুলি নিয়মিত চালনা করছি, এবং আমাদের যে গবেষণা কার্যক্রম রয়েছে, মূলত আমরা যে মানুষকে সতর্ক করব তার পিছনে তো আমাদের একটা ডাটা থাকতে হবে যে আমরা কি দেখে বলবো, সেই গবেষণা কার্যক্রমগুলি আমরা চালু রেখেছি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম। আমরা শুনছিলাম হেপাটোলজিক্যাল সোসাইটির কথা, এবং সামনে যেহেতু বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হতে যাচ্ছে, এ ব্যাপারে আপনাদের উদ্যোগগুলো একটু জানতে চাই। আমরা ইতিমধ্যেই কমপক্ষে 2টা প্রিন্ট মিডিয়া পত্রিকার সাথে আমরা রাউন্ড টেবিল, গোল টেবিল বৈঠক করেছি, এবং সেই বৈঠকের আমাদের বিজ্ঞ হেপাটোলজিস্ট এবং আমাদের যারা এগুলো নিয়ে কাজ করেন তাদের যে বক্তব্যগুলো সেগুলো আমরা ক্রোড়পত্র সাপ্লিমেন্ট হিসেবে ফুল পেজ এটা পাবলিশড হবে আগামী 28 তারিখের মধ্যেই। তো আমি মনে করি যে এটা একটা প্রিন্ট মিডিয়াতে বাংলায় যখন আমরা বলি তখন এটা মানুষের বুঝতে সুবিধা, সাধারণ মানুষের জন্য। আর আপনাদের মতো ইলেকট্রনিক মিডিয়া, টেলিভিশন এখানে আমাদের বা সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমাদের নিয়মিত প্রচারণা হচ্ছে। আর প্রাতিষ্ঠানিক হিসাবে আমাদের সেন্ট্রালি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি আমরা 28 তারিখে প্রোগ্রাম করতে যাচ্ছি। ওখানে আমাদের হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রেন্টোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান যারা এগুলা সংগঠন করেন, আমরা ওখানে র্যালি হবে, আলোচনা অনুষ্ঠান হবে দিনব্যাপী। তো এগুলোর মাধ্যমে আমরা প্রচারণা চালিয়ে আসছি সবসময়। জি, ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা হেপাটাইটিসকে খুব বেশি ভয় পাই, বিশেষ করে এই বি এবং সি এর কথা যখনই আসে। চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশে বিভিন্ন ধরনের ঔষধের কথা আমরা শুনলাম, কিন্তু অনেকের যখন সিরোসিস হয়ে যায়, এবং আপনি বলেছেন ওখান থেকে ক্যান্সারও হয়ে যেতে পারে, এই ক্ষেত্রে চিকিৎসার যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, বিশেষ করে উন্নত বিশ্বের সাথে আমাদের দেশের অবস্থা, এই ব্যাপারটা একটু জানতে চাই। আমাদের দেশে কি বিশ্বমানের চিকিৎসা এখন পাওয়া যাচ্ছে কিনা? লিভার সিরোসিস তো আসলে ইরিভার্সিবল, এই লিভার সিরোসিস যদি একবার ডেভেলপ করে সেখান থেকে আসলে শুধুমাত্র ওষুধের সাহায্যে স্বাভাবিক লিভারে ফিরে আসার সুযোগ নেই। আবার লিভার ক্যান্সার যদি একদম আর্লি স্টেজে আসে, সেক্ষেত্রে লিভার ক্যান্সারকে নির্মূল করার মতো কিছু চিকিৎসা রয়েছে, সেগুলি বাংলাদেশে অবশ্যই অ্যাভেলেবল। যেমন লিভার ক্যান্সারের যে ওষুধ, মুখে খাওয়ার ওষুধ, সেগুলি আমাদের এখানে অ্যাভেলেবল। লিভার ক্যান্সারের জন্য ইনভিসিভ কিছু প্রসিডিউর যেগুলি আমরা করি, আরএফএ টেস্ট, এগুলিও বাংলাদেশে হচ্ছে। একটা পর্যায়ে একটা জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, এটা আমাদের স্বীকার করতে হবে, যে লিভার ট্রান্সপ্লান্ট। যদি লিভার সিরোসিসকে আমরা কমপ্লিটলি রিকভার করতে চাই তাহলে লিভার ট্রান্সপ্লান্টের বিকল্প নাই। লিভার সিরোসিস থেকে লিভার ডিকম্পেনসেটেড সিরোসিস, এগুলির আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। এই জায়গাটায় আমরা এখন পর্যন্ত পিছিয়ে রয়েছি পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায়। কিন্তু আশার কথা হচ্ছে যে ইনশাল্লাহ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা খুব শীঘ্রই আবার এই লিভার ট্রান্সপ্লান্ট চালু করতে যাচ্ছি। ইতিপূর্বে যে ট্রান্সপ্লান্ট হয় নাই সেরকম না। আমার পাশে বসে রয়েছেন অধ্যাপক গোলাম আজম স্যার, উনি কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের উপরে দেশের বাইরে থেকে প্রশিক্ষণ নেওয়া, এবং ওনাদের বারডেমে এবং আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে কয়েকটি লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। আমি যত জানি 7টা টোটাল, 7টা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। যদিও এই সংখ্যাটা আসলে বলার মতো না, নগণ্যই বলবো। আমাদেরকে এই জায়গাটাকে আরও উন্নতি করার সুযোগ ছিল এবং এখনও রয়েছে, এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি এই জায়গাটায় আমরা বিশ্বমানের লিভার ট্রান্সপ্লান্ট শুরু করার জন্য। জি, ধন্যবাদ। আমরা যেহেতু একটু আগে শুনলাম যে অধ্যাপক ডাক্তার গোলাম আজম আপনি বিদেশ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এই বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে, তো এই লিভার ট্রান্সপ্লান্ট এখন আমাদের দেশে কম এবং অবশ্যই রোগী অনেক বেশি। তো কোন জায়গায় বাধাটা পাওয়া যাচ্ছে, এবং সেই বাধা থেকে যদি আমরা উত্তরণ করতে চাই তাহলে কি করতে হবে? এটা যে কোনো বড় মাপের সার্জারির জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রয়োজন হয়, অর্থাৎ অপারেশন থিয়েটার এবং ইনস্ট্রুমেন্টেশন, যে সমস্ত যন্ত্রপাতি দরকার হয়, আর অবশ্যই ম্যান বিহাইন্ড দ্য মেশিন। মূলত লিভার ট্রান্সপ্লান্টেশনের সিংহভাগ এটা হচ্ছে আমাদের সার্জন, লিভার সার্জন। তো বাংলাদেশে কিন্তু লিভার সার্জন এখন যথেষ্ট দক্ষ জনবল, ওনারাও বিদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত। এখন আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট এবং অ্যাডিশনাল ম্যান পাওয়ার তো লাগে। আমি একটু আপনার মাধ্যমে এখানে বলতে যাচ্ছি যে শুধু লিভার ট্রান্সপ্লান্ট সার্জন বা আমরা লিভার স্পেশালিস্ট, দুইটা ডিপার্টমেন্ট দরকার, কিন্তু আমাদের অ্যান্সিলারি যে আমাদের সহযোগী, যেমন অপারেশন হয়
8 থেকে 10 ঘন্টা এমনকি 18 ঘন্টা অপারেশন, আমি জাপানে ট্রেনিং করার সময় দেখে এসেছি। তাহলে এই যে অ্যাভারেজ যদি আমি 12 ঘন্টা অপারেশন ধরি, দুইটার দেহে তো অপারেশন চলে। যিনি লিভার দিচ্ছেন লিভিং ডোনারের ক্ষেত্রে তার অপারেশনটা একটা থিয়েটারে চলে, সেটাও 6 থেকে 8 ঘন্টা লাগে। আর যিনি গ্রহণ করবেন তার অপারেশন কিন্তু পাশের টেবিলে শুরু, আর একটা রুমে শুরু হয় পাশে, তাহলে একই সময়ে শুরু হয়। তো এই যে কাজ করতে গিয়ে অ্যানেস্থেশিয়া ডিপার্টমেন্ট, এটা হিউজ একটা তাদের কন্ট্রিবিউশন লাগে আমাদের। তার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আইসিইউ অথবা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, সেই ডিপার্টমেন্ট থাকতে হয়। তো এটা হচ্ছে যে অপারেশন পেরি ট্রান্সপ্লান্ট পিরিয়ড অ্যান্ড পোস্ট ট্রান্সপ্লান্ট। কিন্তু আমাদের এই ডোনারকে অ্যাসেস করার জন্য আমাদের কিন্তু রেডিওলজি ডিপার্টমেন্টের বিশাল ভূমিকা। আমরা যে একটা সুস্থ লিভার কাটবো, কতটুকু কাটবো এবং কেটে ওটা যে লাগাবো, তার জন্য আমাদের এই যে আপনি ডক্টর আপনি বুঝবেন যে আমাদের আর্টারি, ভেইন, বিলিয়ারি ট্র্যাক্ট, বাইল ডাক্ট, এইগুলা কিন্তু খুব মেটিকুলাসলি ডিজাইন করতে হয় অপারেশনের আগেই, কারণ একটা সুস্থ লোককে তো আমরা ক্ষতি হতে দেব না। তাহলে এই অপারেশনের উপরে একটা অপবাদ আসবে যে সুস্থ লোককে তারা ক্ষতি করে ফেললো। এই জন্য আমি বলবো যে অনেকগুলো ডিপার্টমেন্ট লাগে। আর প্যাথোলজি, ল্যাবরেটরি হেলথ তো লাগেই, ব্লাড ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট তাদের রেডি থাকতে হয় বা তৈরি করতে হয়। আর হচ্ছে যে আমাদের এই কথাটা অনেকে আলোচনায় আনেন না, যে নিউট্রিশন, যে ট্রান্সপ্লান্ট হয়ে গেল তখন রিসিপিয়েন্ট যে তার বডিতে মাত্র 500 কি 700 গ্রাম লিভার দিয়ে আমি ওই লিভারটা গ্রো করে, কিন্তু আমি মানুষকে আশার কথা শোনাতে চাই যে যিনি দিলেন তার মূলত কোনো ক্ষতি হয় না, তার 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে লিভারটা পূর্ণ মাত্রায় গ্রো করে যায় ডোনারের, ডোনার সুস্থ থাকেন। আর রিসিপিয়েন্ট যে ওনারও কিন্তু লিভারটা 1/3 লিভারটা 2/3 বা টোটাল ফিল আপ হতে ওনারও 3 মাসের মধ্যে হয়ে যায়, এবং আশা করি এই বছরের মধ্যে আমরা সুখবর দিতে পারবো। জি অবশ্যই, এ নিয়ে আমরা আরো কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন লিভারের যত্নে। আজকে আমরা কথা বলছি বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতিরোধে করণীয় এই বিষয় নিয়ে। ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম এলিন, আমরা যখন হেপাটাইটিসের কথা শুনি, বিশেষ করে এই যে এইচবিএস এজি পজিটিভ এবং এই জিনিসটি যখন হয়, দেখা যায় একটা সামাজিক বাধা চলে আসে, পরিবারেও চলে আসে, চাকরি ক্ষেত্রেও চলে আসে, এবং অনেকে আছে যে বিদেশগামী, তাদের ওই যাওয়াটা বাধাপ্রাপ্ত হয়ে যায়। তো এর পিছনের কারণটি কি এবং সমাধান কোথায়? সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে এই যে বললাম যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কখন পাই একটা মানে রোগীকে, নতুন রোগী যারা বি ভাইরাস পজিটিভ, দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ার সময় সে মেডিকেল চেক আপ করার সময় তার এইচবিসিজি পজিটিভ আসছে এবং আলটিমেটলি তাকে বিদেশে যেতে দিচ্ছে না। তো এটার পিছনে আসলে কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। বেশিরভাগ উন্নত বিশ্বে এই জিনিসটা নিয়ে তারা আটকায় না। মধ্যপ্রাচ্য বা মিডল ইস্টের কিছু কান্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরব, কাতার, দুবাই, এই ধরনের মধ্যপ্রাচ্যের কিছু দেশের ক্ষেত্রে এটা একটা মানে বাধা যে তারা এইচবিসিজি পজিটিভকে অ্যালাউ করে না। কিন্তু এটার এগেনস্টে কিন্তু বিশ্বব্যাপী একটা মুভমেন্ট অলরেডি চলছে, এবং আমরাও তাদের সাথে একত্র হয়ে বলতে চাই যে এইচবিসিজি পজিটিভ হলেই যে সে বিদেশে যেতে পারবে না, এটা ঠিক না। এবং এটার যাতে এই বাধাটা যাতে দূর হয়, এটার জন্য আমরা হেপাটোলজি সোসাইটি কাজ করে যাচ্ছি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের বাংলাদেশের ভিতরে, আমাদের দেশের ভিতরেও বেশ কিছু জায়গায় কিছু বৈষম্য রয়েছে। যেমন বেশ কিছু জায়গায় যখন চাকরি প্রার্থী যখন চাকরির জন্য সে সব দিক থেকে ফিট হলো, পরে দেখা যাচ্ছে যে মেডিকেল করার সময় তার এইচবিসিজি পজিটিভ আসছে, তখন কিন্তু তাকে চাকরিতে আর নেওয়া হচ্ছে না। এটাও পুরো মানে কোনোভাবেই এটা বিজ্ঞানসম্মত না। কারণ একজন এইচবিসিজি পজিটিভ থাকা মানেই সে যে রোগী সেরকম না। সে ক্যারিয়ার স্টেটে থাকতে পারে, তার লিভার সম্পূর্ণ ভালো থাকতে পারে, তার এই বি ভাইরাস তার কোনো ক্ষতি নাও করতে পারে, সারা জীবনই সে ক্যারিয়ার স্টেটে থাকতে পারে। যা মানে সে একজন 8-10টা স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ যা যা করতে পারবে, এইচবিসিজি পজিটিভ ক্যারিয়ার একটা মানুষ ঠিক সেম কাজ করতে পারবে। এবং এটা কোনো ছোঁয়াচে রোগ না, সে যে জব করবে তার থেকে ছোঁয়াচেভাবে অন্যজনরা এফেক্টেড হবে এই ধরনের কোনো সুযোগ নেই। সুতরাং এইচবিসিজি পজিটিভ হলে তাকে চাকরিতে নেওয়া যাবে না, এই ধরনের সুযোগ নেই। আমরা এটা প্রথম থেকেই আমাদের গত বছর, তার আগের বছর আমরা এটার নিয়ে এগেনস্টে আমরা পোস্টার করেছিলাম, আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছি, আমরা সরকারের সব জায়গায় এটা এই তথ্যটা দিতে চাই যে এইচবিসিজি পজিটিভ হলেই যেন তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে এই ধরনের না করা হয়, এই ধরনের কোনো সুযোগই নেই।
আর তৃতীয়ত হচ্ছে আরেকটা হচ্ছে পরিবারের মধ্যে, যে পরিবারে অনেক সময় যদি কেউ জানে যে তার HbA/cG পজিটিভ, তাকে একটা ভিন্ন চোখে দেখে বা তাকে আলাদা রাখার চেষ্টা করে, আমরা এটার এগেনস্টে সবসময় বলে আসছি যে এটা তো আসলে কোনো ছোঁয়াচে রোগ না। বি ভাইরাস, সি ভাইরাস কোনোভাবেই ছোঁয়াচে রোগ না, যে তার সাথে একসাথে বসলে, একসাথে ঘুমালে, একই প্লেটে খেলে, একসাথে বাসায় থাকলে যে এটা একজনের থেকে আরেকজনের ছড়াবে, কোনো সুযোগ নেই। এটা ব্লাড এবং ব্লাড প্রোডাক্টের মাধ্যমে ছড়ায় এবং এটা নির্দিষ্ট কিছু রুট আছে যেটার মাধ্যমে সে ছড়ায়। সুতরাং একটা মানুষের সাথে একটা বি ভাইরাস পজিটিভেশনে একজন আমরা সামাজিকভাবে একদম সহজ স্বাভাবিকভাবে মিশতে পারবো। এই ধরনের ট্যাবুগুলি থেকে, এই ধরনের সামাজিক বৈষম্যগুলি থেকে আমাদের দূরে আসা দরকার। এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কথা বলতে চাই যে যাদের বি ভাইরাস পজিটিভ তারা চিকিৎসকের শরণাপন্ন হন, তারা চিকিৎসা করুন, কিন্তু তাদেরকে সামাজিকভাবে হেয় করার কোনো কারণ নেই, তাদেরকে চাকরি থেকে দূরে সরানোর কোনো কারণ নেই, এবং তাদেরকে বিদেশে যেতে বাধা দেওয়ার কোনো কারণ নেই। যদি কারো এই হেপাটাইটিস HbA/cG পজিটিভ হয়ে যায় বা অ্যান্টি-HCV পজিটিভ হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রে টিকা কি পরবর্তীতে কোনো রকম কাজ করবে কিনা? না না, যে অলরেডি বি ভাইরাস ইনফেক্টেড তার ক্ষেত্রে আর টিকা দরকার সুযোগ নেই, আর সি ভাইরাসে তো টিকা নাই। জি, ধন্যবাদ। আমরা হেপাটাইটিস নিয়ে অনেক কথা শুনলাম। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আযম, আপনার কাছে জানতে চাই, আমরা যে কারণে আজকে বসেছি তা হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস 2025 নিয়ে কথা বলতে। তো এবছর তো এই দিবসটি পালিত হচ্ছে, তার পিছনে একটা প্রতিপাদ্য আছে, সেই প্রতিপাদ্যের পিছনের গল্পটি একটু জানতে চাই। জি, হেপাটাইটিস লেটস ব্রেক ইট ডাউন এবারের স্লোগান বা প্রতিপাদ্য। তো এটা বাংলা করলে অনেকটাই যে হেপাটাইটিস আমরা এটাকে রুখে দেই। তো হেপাটাইটিস দিবস পালন বা যে কোনো আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত অন্যান্য দিবস, এইডস ডে আছে, যক্ষা দিবস, ম্যালেরিয়া দিবস, এটার মধ্যে এটা একটা দিবস সারা বিশ্বব্যাপী পালিত হয়। এবং আমরা জনসচেতনতা, অর্থাৎ তার খাদ্যাভ্যাসের মাধ্যমে হেপাটাইটিস A এবং E এটাকে আমরা দূর করার চেষ্টা করব। আর হেপাটাইটিস B এর কার্যকরী টিকা যেহেতু বিদ্যমান, সেটা আমরা নিতে বলবো। একদম বার্থ ডোজ থেকে শুরু করি, আমাদের দেশে EPI-তে এটা অলরেডি ইন্ট্রোডিউস করা হয়ে গেছে, সেটা নিতে হবে। এবং যারা বয়স্ক তাদের এখনই তার আপনার লক্ষণ থাকুক না থাকুক, আপনি যদি টিকা না নিয়ে থাকেন, তাহলে আজকে আমি যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে বলবো যে আপনি হেপাটাইটিস B এর টেস্ট করে তারপরে টিকা নেবেন। একবার পজিটিভ হয়ে গেলে টিকা কিন্তু কোনো কাজ করবে না। আর হেপাটাইটিস C এর যেহেতু টিকা নেই, আর আপনার সমাজ বা খাদ্য পানি এগুলোর মাধ্যমে তো সি ভাইরাস স্প্রেড করে না, তাহলে আপনি সি ভাইরাসের জন্য আপনার প্রিকশনটা হচ্ছে একটাই, যে আপনি সার্জারি করার আগে বা ডেন্টিস্ট্রির কোনো প্রসিজার করার আগে বা ব্লাড গ্রহণ যদি করতে হয়, কোনো অর্গান বিশেষ করে কিডনি লিভার যদি নিতে হয়, তাহলে যিনি ডোনার তার টেস্টগুলো করে নিতে হবে। হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য যে লেটস ব্রেক ইট ডাউন, এটাকে রুখে দিতে গেলে আমাদের সচেতনতা সবচেয়ে বেশি দরকার, যেখানে আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং নাগরিক সচেতনতা খুবই দরকার। এর মাধ্যমে আমরা হেপাটাইটিসকে প্রতিরোধ করতে পারবো। জি, অবশ্যই সেই আশাও আমরা ব্যক্ত করছি। এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন।